অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনার সহযোগীদেরও। তিনি আরও বলেন, তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 6 months ago, যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ও পতিত সরকারের প্রধান শেখ হাসিনার বিচারের বিষয়ে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধ হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে। শুধু শেখ হাসিনাই নন, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার বিচারের জন্য তাকে ফেরত দিতে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে বলেও জানান ডক্টর ইউনূস। তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পন্ন করার সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি। We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow, so we cannot push it either. So we are identifying, we're letting them go through the process. Some will get punished, some will still be under the process, some will still be untraceable, trying to find out where that person is, what happened to that person and so on. ইউনূস জানান, হাসিনার 15 বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন। এর বিভৎসতা সবাইকে শুধু হতবাকি করেনি, নৃশংসতার চরম পর্যায়কে তুলে ধরেছে। Shock will be very mild word. In a situation like that, when you see things and you've been hearing about it, you've met those people who suffered through those most heinous thing you can imagine a human being can do to another human being. It's just the ugliest thing that you can see, you can feel, you can observe. এ সময় শেখ হাসিনার ভগ্নী ও যুক্তরাজ্যের সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনূস বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে দুর্নীতি দমন কমিশন। Oh yes, our anti-corruption commission is taking it very seriously. She has so many wealth left behind here, and they will check everything and see how she should be made responsible. রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Inflow of Rohingyas coming to Bangladesh, so we had to deal with their army on the border to allow them to easy or systematic way of entering, because we need to have their biometrics done so that they don't disappear within the country. And one thing that we started discussing with the international organizations, can we help them to keep them on the other side? Do everything that you do on this side, but it will be on the other side, so that they are not pouring into Bangladesh territory. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ জুলাই গণহত্যার ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা থেকে জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে সরাসরি সম্প্রচার করা হয়। এই আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তাদের প্রতিনিধিরাও অংশ নেন। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন উপস্থাপন করেছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় এ তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এ সময় ভলকার তুর্ক বলেন, জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। নারীর প্রতিও সহিংসতা হয়েছে। অনেক শিশু ও তরুণ আছে যারা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছে। ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন তৈরিতে অন্তর্বর্তী সরকার পুরোপুরি সাহায্য করেছে। ভবিষ্যতেও বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে কমিশন। It is a fact that the interim government, the interim authorities have fully cooperated with us on the establishment. এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। শুধু এই প্রতিবেদনই বাংলাদেশের সাথে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজ শেষ হয়ে যাবে না। বর্তমান সরকার বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকারও নিশ্চিত করতে চায়। We could go a long way to work together and we are deeply grateful to OHCHR for that. এ আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তাদের প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি পরিবারের সদস্য হারানোর বেদনা ও ন্যায় বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরেন। Today we stand as one family, united in our demand for justice. এর আগে বিগত ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন, গুম, হত্যাকাণ্ডের ওপর একটি তদন্ত প্রতিবেদন জাতিসংঘের কার্যালয়ে উপস্থাপন করা হয়। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়।
জাতিসংঘের এ পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক মহলে জুলাই গণহত্যার ঘটনা নতুনভাবে আলোচনায় এলো। মানবাধিকার সংস্থাগুলো এই ইস্যুতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে দলীয় নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক 4,615 মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। বুধবার নৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী এবং নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত হালনাগাদ তথ্য শীর্ষক এক নথিতে বলা হয়, উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি কর্তৃক অদ্যাবধি 6টি সভায় মোট 4,615টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলবে, তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের সরকার ছাড়া দেশ পরিচালনা এবং বিদ্যমান সমস্যার ও সমাধান সম্ভব নয়। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি মন্তব্য করেন, কোনো ব্যক্তি বা দলীয় নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলে নিজেদের মত চাপিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিচার সরকার আসুক, আরো সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতে আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আগামী 8 থেকে 10 মাসের মধ্যে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। দুপুরে সচিবালয় নিজ দপ্তরে এসে সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে কথা জানান তিনি। এর আগে উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নেন অধ্যাপক সিআর আবরার। বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এসএমআরএফের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিতে বুধবার বঙ্গভবনে যান অধ্যাপক সিআর আবরার। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় বেলা 11টায়। প্রথমে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিআর আবরারকে শপথ বাক্য পাঠ করান। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। শপথ গ্রহণ শেষে সচিবালয়ে নিজ দপ্তর শিক্ষা মন্ত্রণালয়ে যান অধ্যাপক সিআর আবরার। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করেন নতুন শিক্ষা উপদেষ্টা। আমি বললাম, আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই। উনি বললেন যে তোমার যে কর্ম যে তোমার রয়েছে সেটাই হবে, তুমি খালি ইউ কমিট ইয়োরসেলফ, তুমি তাহলে তুমি এটা পারবে। এবং আই থট ইটস এ ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর মি যে এই ধরনের আস্থা তিনি আমার উপরে রাখেন এবং রাখছেন, এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি। এদিকে নতুন শিক্ষা উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তরকালে গণমাধ্যমের সাথে কথা বলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আমি আশা করব যে তার নেতৃত্বে বড় বোধহয় মন্ত্রণালয়ের কার্যক্রম আরো গতিশীল হবে। আমি যতদূর গতি আনতে পেরেছি, অত্যন্ত বিশৃঙ্খল একটা অবস্থার মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল। শিক্ষা সব জায়গাতে, সব শিক্ষা প্রতিষ্ঠানে তো প্রচন্ডভাবে বিশৃঙ্খলা ছিল। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমেদ তৈয়বকে প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমেদ তৈয়বকে
প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। শেখ মঈনুদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমেদ তৈয়বকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। দীর্ঘ 40 বছর পর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি পূরণ হতে যাচ্ছে। ভাগ্য খুলছে প্রথম ধাপে 1519 ইবতেদায়ী মাদ্রাসার 6000-এর বেশি শিক্ষকের। তাদের এমপিও ভুক্তির প্রস্তাবের ফাইলে শেষ দিন বুধবার স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিওভুক্ত হতে যাচ্ছেন। বুধবার বিদায়ী বক্তব্যে বিষয়টির ইঙ্গিত দিয়ে গেছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ নিজেই। তিনি বলেছেন, একই কারিকুলামে পড়াশোনা করিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের চরম বৈষম্য ছিল। সেই বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের যে অবসর ভাতা, কল্যাণ ভাতা, সেটার জন্য একটা ফান্ড এই বছরই কিছুটা তৈরি করা হয়েছে। জাতীয় স্থানীয় নির্বাচন পরিচালনা করবে জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তারাই। আর ডিসি, পুলিশ সুপার, ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়াও নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবেন না, এমন সিদ্ধান্ত হয়েছে কমিশনের বৈঠকে। এদিকে প্রভাব খাটিয়ে নদী দখলকারী ও পরিবেশ দূষণকারীদের আইনের আওতার মাধ্যমে স্থানীয় অথবা জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। 14, 18 এবং 24-এর মতো আর যেন স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সেই লক্ষ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন, যার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে জনগণের ভোটাধিকার ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। নির্বাচন কমিশন গঠনের পর থেকে বিএনপি, জামাত থেকে শুরু করে বেশ কটি রাজনৈতিক দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবনা, পরামর্শ ও আরপিও সংশোধন নিয়ে আলোচনা হয়। আর এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনে বুধবার 2:30 প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের 8 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন। পরে 1.5 ঘন্টা বৈঠক শেষে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে, তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতের প্রসঙ্গ নিয়ে। নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি যে ওনারা আইনের বিধানটা করলে এই জায়গাটায় যারা নির্বাচন করতে চায়, প্রভাবশালী বা আপনার অর্থশালী, তারা তখন নদী দখল এবং দূষণ করা থেকে বিরত থাকবে, যার মাধ্যমে আমাদের দেশের পরিবেশের উন্নতি হবে এবং আমরা উপকৃত হব। আর এছাড়াও মঞ্জিল মোর্শেদ কথা বলেন নির্বাচন কমিশন আপিল বিভাগের মতামতের বিষয় নিয়েও। আমরা বলেছি যে সেই আপিল বিভাগের মতামত অনুসারে ওনারা যাতে একটা প্রস্তুত নিয়ে এই আইনটা কীভাবে সংশোধন করা যায় সেই ব্যাপারে ওনারাও আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি আমরাও সহযোগিতা করব এবং সেইভাবে একটা আইনের ড্রাফট তৈরি করে সরকারের কাছে প্রেরণ করা। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় স্থানীয় নির্বাচন পরিচালনা করবে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারাই। আর ডিসি, পুলিশ সুপার, ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আগের বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম বাড়েনি, তবে সরকার দ্রব্যমূল্য আরও কমানোর চেষ্টা করছে। বুধবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা কথা বলেন। উপদেষ্টা বলেন, ব্যবসা বাণিজ্য কমে গেছে, বেকারত্ব বেড়েছে। বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে সরকার চেষ্টা করছে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বিগত সরকার সংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজেদের কারণে বন্ধ করতে হয়েছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানোর চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এনশিওর করা সাপ্লাইটা, এটা মেইনলি তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথম, আর লোকজন জীবনযাত্রার ব্যাপার আছে। এলওসিটা নিয়ে কথা হয়েছে। এলওসিটা একটা পার্টিকুলার দেশে আসে, কিন্তু ওই দেরি হওয়া মানে যে প্রজেক্টের সম্বন্ধে আমরা সন্দেহ প্রকাশ, অনেকে বলে বন্ধ না আসার সম্ভব। একটা প্রজেক্ট হয়েছে যে সরকারি করুক এবং যারা ইন্ডিয়া থেকে সাহায্য দিচ্ছে এবং প্রজেক্টের প্রয়োজনীয় অনেক কারণ আছে।
শ্রম আইন সংস্কারে বৈশ্বিক মান বজায় রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেওয়ার জন্য আসেনি। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আইনটি সংস্কার করা হলে বিভিন্ন খাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের জীবনমান উন্নত হবে। এ সময় শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা বিধানেরও নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ডেনি লোভিস। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তারা। পরে এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান, মার্কিন এই 2 প্রতিনিধি যতটা সম্ভব মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সহযোগিতা করবেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরের কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় 5 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডমের প্রতিনিধিরা। তারা হচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন কূটনৈতিক জন ডেনি লোভিস। সাবেক 2 রাষ্ট্রদূতকে নিয়ে ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, তারা জুলাই আগস্ট গণহত্যা এবং গত 15 বছরে গুম খুনের বিষয়ে জানতে চেয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এমন অপরাধ আর সংঘটিত না হয়, সেজন্য মার্কিন 2 প্রতিনিধি যতটা সম্ভব মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সহযোগিতা করবেন, দিবেন প্রয়োজনীয় পরামর্শ। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডম, তার প্রতিনিধিরা আজকে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন এবং তারা চান যে, তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। বিশেষ করে জুলাই আগস্টে এবং বিগত সরকারের পুরো আমলে যেই সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এইটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোনো ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন, তাদের আশ্বাস ব্যক্ত করেছেন, সহযোগিতারও আশ্বাস তারা দিয়েছেন। এদিকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে সাবেক ওসি ও ডিবি পরিদর্শক সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। তাদের তদন্ত প্রতিবেদন 15 জুন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গাজীপুরের কোনাবাড়িতে 5ই আগস্ট একটা নির্মম হত্যাকাণ্ড হয়। এই মামলার একজন আসামি কনস্টেবল আকরাম, যে পিঠে রাইফেল ঠেকিয়ে হৃদয় হোসেন, সেই বিক্ষোভকারী আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে। তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আরেকটা বিষয়ে যদি এদিকে জুলাইয়ে ছাত্র জনতা আন্দোলন চলাকালে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সহ 16 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন। এদিন সকালে আনিসুল সহ অন্যদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে আনিসুল, শাহজাহানদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা 39টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তিনি এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারেন। তাই ন্যায় বিচারের স্বার্থে তার এসব সম্পত্তি ফ্রিজ হওয়ার আদেশ দান একান্ত প্রয়োজন। ফ্রিজের আদেশ দেওয়া এসব ব্যাংক হিসাবে 5,26,83,000 টাকা জমা রয়েছে বলে জানা গেছে। এবার মাই টিভি বিশেষ।
ক্ষেত থেকে বাজার পর্যন্ত আসতে একটা তরমুজে দ্বিগুণ তিনগুণ দাম হাতিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এই চিত্র প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী ঢাকা পর্যন্ত। যে তরমুজ 7 থেকে 800 টাকায় কিনে খাচ্ছে মানুষ, সেই তরমুজই ফরিয়া দালালরা কৃষকের কাছ থেকে কিনছে মাত্র 140 থেকে 160 টাকায়, যার ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের খেসারত দিচ্ছেন সাধারণ ক্রেতারা। এসএমআরএফের রিপোর্ট। মৌসুমি ফলের আরেক নাম তরমুজ। সুস্বাদু এবং রসালো ফল হওয়ায় এর জনপ্রিয়তা অনেক। তাছাড়া রমজানে এর কদর আরও বেশি। যদিও অস্বাভাবিক দামের কারণে সাধারণের কাছে তরমুজ কিনে খাওয়া রীতিমতো কষ্টের। সাদার সাধ্যের মধ্যে বড় ব্যবধান অনেকে মেটান বাধ্য হয়ে। এদেরকে যে আমার হইলো ব্যবসাটাই মেইন, কে ঠকলো কে জিতলো এটার উপর তারা ডিপেন্ড করে না। আমাদের মতো সাধারণ মানুষের বড় একটা মন চাইলে বাচ্চাদেরকে নিয়ে কি খাওয়াইতে পারবো না, ওটাই মানে কষ্ট লাগে আর ছোটখাটো একটা নিয়ে নিজেরা চলতেছে এতটুকু। রাজধানীর খুচরা বাজারে পিস এবং কেজি দুইভাবেই বিক্রি হয় তরমুজ, তবে দামের খুব একটা হেরফের হয় না। সাইজ ভেদে দাম 300 থেকে 700 টাকা। আমাদেরকে সহজ দেয়, আমরা সবাই হিসাবে এখন পিস হিসাবে বিক্রি করি। কিছু কিছু কাস্টমার আছে ভাই, এরা কেজিতে ছাড়া নিয়ে বলেন, তখন আমরা কেজি হিসাবে বিক্রি করি। 2-3 আঙ্গু কেজিতে লাভ, আমরা কি বেশি বেশি নি। আমরা সবাই আপনি দেখেন অত পুরা বাজারে দেখেন, আমরা যে দাম বেশি পুরা বাজারে দাম বেশি। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি তরমুজের দাম 60 টাকা, তাতে 10 কেজির একটি তরমুজ বিক্রি হয় 600 টাকা দরে। আমরা যেতে চাই প্রান্তিক পর্যায়ে, দেখতে চাই আড়ত থেকে কৃষক পর্যায়ে এই দামের পরিবর্তন ঘটে কিভাবে। মাদারীপুরের মোস্তফাপুর ফলের আড়ত। বরিশাল সহ বিভিন্ন অঞ্চল থেকে এখানে তরমুজ আসে পাইকারি বিক্রয়ের জন্য। লাভের আশায় অনেক কৃষক নিজেই তরমুজ নিয়ে আসেন এই আড়তে। এখানে মাল নিয়ে এসছে আমরা নিজেরা কৃষক, আমরা যে অনুপাতে আমাদের খরচ সে অনুপাতে আমরা আসানোর কোনো দাম পাইতেছি না। কিন্তু মাল কিনতে গেলে দামে বলে না, যেমন অতিরিক্ত দাম, গতবারের থেকে এবার অতিরিক্ত দাম। আড়তদারদের চাপে প্রকৃত দাম বলতে চাননি কোনো কৃষক। তবে জানা গেছে কৃষক পর্যায়ে এক একটি তরমুজ বিক্রি হয় 30 থেকে 150 টাকা। এরপর আড়তেই 2 হাত ঘুরে তরমুজের পাইকারি মূল্য দাঁড়ায় 60 থেকে 300 টাকা। মাথায় 300 টাকা পিস, নিচে 60 টাকা পিস পর্যন্ত বিক্রি করি। রোজা লাগছে বিদায় একটু দাম বাড়তি, হয়তো ওই সপ্তাহের 10 দিন পরে আবার দাম কমে যাবে তরমুজের। মোস্তফাপুর আড়ত থেকে এই তরমুজ যায় দেশের বিভিন্ন অঞ্চলে, একটি বড় অংশ আসে রাজধানীতেও। কারণ বাজারের আড়তে খোঁজ নিলে জানা যায় তরমুজ তারা বিক্রি করেন কমিশনে। আমরা ব্যাপারীর থেকে 5% কমিশনে বিক্রি করি। 100-120 টাকা, 150 টাকা এরকম, আর বড়টা মনে করেন 300 টাকা। 13 টন মাল 40-42 হাজার টাকা ভাড়া আছে। এখন বর্তমানে যে দামে মাল আছে, প্রত্যেকটা ব্যাপারীর যে মাল আছে খরচ মিলাইয়া এখন বর্তমানে লস। 50-58 টাকা তরমুজ কেজি কিনাই পড়ে, এর একটা কাইডা 2000 তরমুজ বেশি কি লাভ, অথবা শখে বেছে। কারণ বাজারে 5টা লোকের একটা টিম গঠন করে রাখতে হবে, 24 ঘন্টা এখানে ক্যাম্প করতে হবে। সেকশন আপনার বাদামতলি, তখন যে ওরা কি দরে বিক্রি করে, কিভাবে বিক্রি করে, এখানে দেখতে হবে। মৌসুমি ফলে বাজারের তারতম্য ঘটে প্রতিনিয়ত। তাই বলে কৃষক আর ভোক্তা পর্যায়ের মধ্যে দামের এত ফারাক হওয়ার কথা কি? এই দুই জায়গা ব্যতীত তরমুজের চক্রবৃদ্ধি মূল্যের সঠিক হিসেব মেলানো সম্ভব হয়নি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।